দুর্গাপুর শহরটা দিনের বেলায় যেমন ব্যস্ত, রাতে তেমনই নিঃশব্দ। ইস্পাত কারখানার ধোঁয়া আর দূরের সাইরেন, এই দুটোই যেন শহরের রাতের একমাত্র সঙ্গী। অর্ণব, কলকাতা থেকে সদ্য আসা এক ইঞ্জিনিয়ার, নতুন চাকরি পেয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। কোম্পানি তাকে একটা পুরনো কোয়ার্টার দিয়েছে, বি ব্লক, কোয়ার্টার নাম্বার 13। লোকজন বলেছিল ওই কোয়ার্টারে কেউ বেশি দিন থাকে না। অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল, ভূতের গল্প, এগুলো এখনও বিশ্বাস করেন নাকি? কিন্তু প্রথম রাতেই সে বুঝতে পারল ব্যাপারটা এত সহজ নয়। প্রথম রাত তখন প্রায় 2টো। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল অর্ণবের, কারণ কেউ যেন দরজায় খুব আস্তে আস্তে ঠকঠক করছে। কে? অর্ণব জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। অর্ণব দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু কারিবরের লাইটটা ঝিমঝিম করছে। সে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই কানের কাছে একটা ফিসফিস আওয়াজ, দরজা খুলে রাখো। অর্ণব ছটকা খেয়ে পিছিয়ে গেল। কেউ নেই। অদ্ভুত ছায়া। পরদিন অফিসে গিয়ে সে বিষয়টা সহকর্মী শুভকে বলল। শুভ একটু চুপ করে থেকে বলল, তুই B13-এ থাকিস? হ্যাঁ, কেন? শুভ গম্ভীর হয়ে গেল। ওই কোয়ার্টারে আগে একজন থাকত, রজতদা। একদিন হঠাৎ উধাও হয়ে যায়। মানে? কেউ জানে না সে কোথায় গেছে, কিন্তু তারপর থেকে কি? রাতে দরজায় নক শোনা যায়। দ্বিতীয় রাত। সেই রাতে অর্ণব ঠিক করল সে জেগে থাকবে। রাত 1টা, 2টো, 2:30। হঠাৎ দরজায় আবার সেই শব্দ। এইবার অর্ণব চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে খুলে গেল। ঠান্ডা হাওয়া ঢুকল ঘরে, আর সেই সাথে একটা ভেজা পায়ের ছাপ একের পর এক ঘরের ভেতরে ঢুকছে। কিন্তু কেউ নেই। অর্ণবের বুক ধকধক করছে। হঠাৎ সে দেখল ঘরের কোণের অন্ধকারে একটা ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে সেই ছায়াটা পরিষ্কার হতে লাগল। একজন মানুষ, মুখে পোড়া দাগ, চোখ দুটো ফাঁকা, আর সে বলল, আমি বেরোতে পারিনি। চলবে। পার্ট 2-তে আসছে আসল রহস্য, রজতদার কি হয়েছিল আর এই কোয়ার্টারের ভিতরে কি লুকিয়ে আছে। দুর্গাপুরের ছায়া কারখানা, পার্ট 2। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের কোণে দাঁড়ানো সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মুখটা যেন আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে, চোখ দুটো একদম ফাঁকা, অথচ তাকিয়েই আছে অর্ণবের দিকে। আমি বেরোতে পারিনি। এই কথাটা যেন ঘরের চারদিক থেকে একসাথে ভেসে এলো। অর্ণবের গলা শুকিয়ে গেছে। সে কষ্ট করে বলল, কে কে তুমি? ছায়াটা একটু মরল, ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মেঝেতে কোনো শব্দ নেই, কিন্তু ভেজা পায়ের ছাপগুলো নিজে থেকেই সামনে এগোচ্ছে। তুই নতুন এসেছিস। গলাটা যেন কাঁচ ভাঙার মতো কর্কশ। অর্ণব মাথা নাড়ল, কিন্তু তার শরীর একটুও নড়ছে না। এখান থেকে চলে যা, ছায়াটা বলল। কেন? অর্ণব জিজ্ঞেস করল। ছায়াটা হঠাৎ থেমে গেল, তারপর খুব আস্তে বলল, কারণ ও এখনো আছে। ওকে? হঠাৎ করেই ঘরের সব লাইট নিভে গেল। অন্ধকার, একদম ঘন অন্ধকার। অর্ণব মোবাইলের টর্চ জ্বালালো। আলো পড়তেই সে দেখল ঘরের কোণটা ফাঁকা, কেউ নেই, শুধু মেঝেতে ভেজা পায়ের ছাপগুলো এসে থেমে গেছে তার বিছানার সামনে। আর সেই ছাপগুলো ধীরে ধীরে শুকিয়ে মিলিয়ে যাচ্ছে। অর্ণব বুঝতে পারছে সে যা দেখল সেটা স্বপ্ন না, পরদিন সকালে অফিসে গিয়ে অর্ণব সরাসরি শুভর কাছে গেল। শুভ, রজতদা সম্পর্কে সবটা বল। শুভ একটু ইতস্তত করল। সবটা জানি না, কিন্তু যতটা শুনেছি। বল। শুভ নিচু গলায় বলতে শুরু করল। প্রায় 3 বছর আগে রজতদা ওই কোয়ার্টারে একা থাকত। খুব চুপচাপ মানুষ ছিল, কিন্তু একদিন থেকে ওর আচরণ বদলাতে শুরু করে। কিভাবে? ও বলতো রাতে কেউ ওকে ডাকছে, কেউ দরজায় নক করছে, কিন্তু খুললে কেউ নেই। অর্ণব চুপ করে শুনছে। তারপর একদিন ও অফিসেই চিৎকার করে উঠল, ও আমাকে নিয়ে যাবে। তারপর ওকে কয়েকদিন দেখা যায়নি। সবাই ভাবল ছুটি নিয়েছে, কিন্তু শুভ থেমে গেল। কিন্তু কি?
কোয়ার্টারটা খুলে দেখা গেল ঘরের ভেতরে রজতদার জিনিসপত্র সব আছে, কিন্তু ও নেই। মানে উধাও। হ্যাঁ, আর তারপর থেকেই রাতে নখ শোনা যায়। অর্ণব নিজেই বলল। শুভ তাকিয়ে রইল। তুইও শুনেছিস তাই না? অর্ণব কিছু বলল না। পুরনো কারখানার গল্প। সেই দিন বিকেলে অর্ণব আরও খোঁজ নিতে শুরু করল। কারখানার পুরনো এক গার্ড মাধব কাকু সবচেয়ে বেশি জানে বলে সবাই বলল। অর্ণব গিয়ে তাকে পেল গেটের পাশে। কাকু, একটা কথা জিজ্ঞেস করব? মাধব কাকু চোখ কুঁচকে তাকালো। B13-তে থাকো তো? অর্ণব অবাক। আপনি জানলেন কিভাবে? কাকু হালকা হেসে বলল, ওই কোয়ার্টারে যারা থাকে তারা একদিন না একদিন আমার কাছেই আসে। অর্ণব গম্ভীর হয়ে গেল। কাকু, ওখানে কি হয়েছে? মাধব কাকু একটা লম্বা নিঃশ্বাস ফেলল। ওই কোয়ার্টারের পেছনে একটা পুরনো ফ্যাক্টরি ছিল, এখন বন্ধ। কেন বন্ধ? একটা দুর্ঘটনা হয়েছিল, খুব খারাপ দুর্ঘটনা। কিরকম? কাকু ধীরে ধীরে বলল। রাতে শিফটে কাজ চলছিল, হঠাৎ বয়লার ফেটে যায়, আগুন লেগে যায় পুরো ইউনিটে। অর্ণবের শরীর শিউরে উঠল। অনেক শ্রমিক ভেতরে আটকে পড়ে, কেউ বেরোতে পারেনি। তাহলে? কেউ বাঁচেনি। কাকুর গলা ভারী হয়ে গেল। কিন্তু এই ঘটনার সাথে কোয়ার্টারের সম্পর্ক? মাধব কাকু চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, যে লোকটা ওই রাতে বয়লারের দায়িত্বে ছিল তার নাম ছিল রজত। সত্যি কি? মানে রজতদা? হ্যাঁ, সে বেঁচে ছিল, কিন্তু সবাই বলতো ওই আগুনের পর থেকে ও আর আগের মতো ছিল না। আর তারপর উধাও। হ্যাঁ, কিন্তু কাকু কিছু বলবে? বল। আমি ওকে দেখেছি। মাধব কাকুর চোখ বড় হয়ে গেল। কি বললে? গত রাতে ও আমার ঘরে এসেছিল। চারপাশের হাওয়াটা যেন ঠান্ডা হয়ে গেল। মাধব কাকু ধীরে ধীরে বলল, তাহলে সময় হয়ে গেছে। কিসের? কাকু সরাসরি উত্তর দিল না, শুধু বলল, ও একা না। তৃতীয় রাত। সেই রাতে অর্ণব ঘরে ফিরল, কিন্তু তার মনটা অদ্ভুতভাবে ভারী। সে ঠিক করল, আজ যাই হোক সবটা জানতে হবে। রাত 2টো। আবার ঠক ঠক ঠক। এবার অর্ণব দরজা খুলল না, সে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ জানালার কাঁচে ঠকঠক শব্দ। অর্ণব ঘুরে তাকালো। জানালার বাইরে একটা মুখ, চোখ দুটো পুড়ে ফাঁকা, মুখে পোড়া চামড়া ঝুলছে। রজত। সে হাত তুলে ইশারা করল, বাইরে আয়। অর্ণব যেন হিপনোটাইজড হয়ে গেল। সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল। দরজা খুলল, বাইরে বেরোল। করিডর ফাঁকা, কিন্তু সামনে ভেজা পায়ের ছাপগুলো এগিয়ে যাচ্ছে। অর্ণব সেই ছাপের পেছনে হাঁটতে লাগল। নিষিদ্ধ জায়গা। কোয়ার্টারের পেছনের দিকটা অনেকদিন ব্যবহার হয় না, ঘাসে ঢাকা, অন্ধকার, আর দূরে একটা ভাঙা গেট। সেই গেটের ওপারে পুরনো ফ্যাক্টরি। রজতের ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে গেটের সামনে। এখানেই, সে বলল। কি আছে এখানে? জিজ্ঞেস করল অর্ণব। রজত ধীরে ধীরে ঘুরে তাকালো। ওরা এখনো বেরোতে পারেনি। ভেতরের আগুন। গেটটা নিজে থেকেই খুলে গেল, কর্কর শব্দ করে। অর্ণব ভেতরে ঢুকল। ভেতরটা একদম অন্ধকার, কিন্তু একটা অদ্ভুত গন্ধ, পোড়া মাংসের। হঠাৎ চিৎকার, অনেকগুলো মানুষের চিৎকার, বাঁচাও, আমাদের বের করো, আগুন আগুন। অর্ণব কান চেপে ধরল। এগুলো কি? সে চিৎকার করল। রজত বলল, ওরা। মানে? ওই যে যারা সেদিন মারা গিয়েছিল। সত্যিটা। হঠাৎ করে চারপাশে আগুনের আলো দেখা গেল, যেন পুরনো সেই দুর্ঘটনাটা আবার ঘটছে। অর্ণব দেখল মানুষ দৌড়াচ্ছে, আগুনে জ্বলছে, দরজা ভাঙার চেষ্টা করছে। আর তাদের মধ্যে একজন, রজত। সে বয়লারের সামনে দাঁড়িয়ে, আর তার পিছনে একটা কালো ছায়া। মানুষ না, কিছু একটা অন্য রকম, লম্বা, বিকৃত, চোখ দুটো জ্বলছে। অর্ণব থমকে গেল। ওটাকে? রজতের গলা কাঁপছে। ওই আমাদের আটকে রেখেছিল। চলবে, পার্ট 3-তে আসবে সেই কালো ছায়ার আসল পরিচয়। আর অর্ণব কি বাঁচতে পারবে? দুর্গাপুরের ছায়া কারখানা, পার্ট 3। আগুনের লিলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। অর্ণব দাঁড়িয়ে আছে সেই পুরনো ফ্যাক্টরির ভেতরে। কিন্তু এটা যেন আর শুধু একটা ভাঙা জায়গা নয়, এটা যেন অতীত আর বর্তমানের মাঝখানে আটকে থাকা একটা দুঃস্বপ্ন। চারপাশে মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, আগুনে জ্বলছে, আর সেই আগুনের মাঝখানে রজত দাঁড়িয়ে। কিন্তু অর্ণবের চোখ আটকে গেল অন্য কিছুর দিকে।
রজতীর ঠিক পিছনে একটা অস্বাভাবিক লম্বা কালো ছায়া। তার কোনো ঠিকঠাক আকার নেই, কখনো মানুষ, কখনো ধোঁয়া, কখনো আগুনের মতো কাঁপছে, কিন্তু তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। ওটা কে? অর্ণব কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওটা ওটা কি জিনিস? রজত ধীরে ধীরে বলল, ওই আগুন না, ওটাই আগুনকে জাগিয়েছিল। মানে? সেদিন বয়লার নিজে থেকে ফাটেনি। অর্ণবের বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেছে। তাহলে? রজত বলল, ও আমাদের মধ্যে ঢুকে পড়েছিল। অভিশাপের শুরু। চারপাশের দৃশ্যটা আরও পরিষ্কার হতে লাগল। অর্ণব দেখল রজত বয়লারের সামনে দাঁড়িয়ে হঠাৎ থমকে যায়। তার চোখ ফাঁকা হয়ে যায়। পিছনের কালো ছায়াটা ধীরে ধীরে তার শরীরের ভেতরে ঢুকে পড়ছে। রজতের মুখ বিকৃত হয়ে যাচ্ছে, আর তারপর সে নিজেই বয়লারের চাপ বাড়িয়ে দেয়। না! অর্ণব চিৎকার করে উঠল, কিন্তু দেরি হয়ে গেছে। একটা বিকট শব্দ, বুম! সবকিছু আগুনে ঢেকে গেল। আমি ওকে থামাতে পারিনি। হঠাৎ সবকিছু থেমে গেল। আবার সেই অন্ধকার ফ্যাক্টরি। শুধু অর্ণব আর রজত দাঁড়িয়ে আছে। রজতের মুখে যন্ত্রণা। আমি ওকে থামাতে পারিনি, ও আমার শরীর ব্যবহার করেছিল। অর্ণব ধীরে ধীরে বলল, ওটা কি? রজত চোখ নামিয়ে বলল, ও একটা ছায়া না, ও একটা ক্ষুধা। ক্ষুধা, ভয়, যন্ত্রণা, মৃত্যু, এইগুলো খেয়ে বেঁচে থাকে। ও এখন তোর দিকে তাকিয়ে আছে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? রজত ধীরে ধীরে তার দিকে তাকালো। ও নতুন কাউকে খুঁজছে। না! অর্ণব পিছিয়ে গেল। হ্যাঁ। রজতের গলা ফিসফিস করে উঠল, ও এখন তোর দিকে তাকিয়ে আছে। ছায়ার আবির্ভাব। হঠাৎ করে পুরো ফ্যাক্টরিটা কাঁপতে শুরু করল। মেঝে ফেটে যাচ্ছে, দেওয়াল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ওটা বেরিয়ে আসছে। লম্বা, বিশাল, হাত পা অস্বাভাবিকভাবে মোচড়ানো। মুখ নেই, শুধু একটা ফাঁকা অন্ধকার গহ্বর, আর তার ভেতর থেকে আসছে হাজার মানুষের চিৎকার, অর্ণব। হঠাৎ করে সেই দানবটা অর্ণবের নাম ধরে ডাকল, অর্ণব। অর্ণব জমে গেল। ও জানে আমি কে। তার মনে হলো দানবটা ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রতিটা পা ফেলতেই মেঝে কালো হয়ে যাচ্ছে। তুই পালাতে পারবি না। একটা ভয়ঙ্কর ফিসফিস, শেষ চেষ্টা। অর্ণব হঠাৎ মনে করল মাধব কাকুর কথা। ও একা না, মানে ও একা না। অর্ণব নিজে নিজে বলল। সে থেমে গেল, চারপাশে তাকালো। তোমরা আছো? সে চিৎকার করল। যারা মারা গেছো, তোমরা আছো? কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর হালকা ফিসফিস আওয়াজ, আমরা আছি, মৃতদের সাহায্য। হঠাৎ চারপাশে একের পর এক ছায়া দেখা যেতে লাগল। আগুনে পোড়া মুখ, ভাঙা শরীর, কিন্তু তারা অর্ণবের দিকে নয়, ওই দানবটার দিকে তাকিয়ে আছে। ও আমাদের বন্দি করে রেখেছে, এক ছায়া বলল। ওকে থামাতে হবে, আরেক ছায়া। অর্ণব কাঁপা গলায় বলল, কিভাবে? রজত সামনে এগিয়ে এলো। ওকে যেখানে জন্ম হয়েছে সেখানে আটকে দিতে হবে। মানে? বয়লারের ভেতরে শেষ যুদ্ধের শুরু। দানবটা এখন একদম কাছে। তার বিশাল হাতটা অর্ণবের দিকে বাড়িয়ে দিল। ঠিক তখনই সব ছায়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ল ওটার উপর। দানবটা গর্জে উঠল, চারপাশ কাঁপতে লাগল। অর্ণব চিৎকার করল, রজত, এখন কি করব? রজত বলল, বয়লারের কন্ট্রোল চালু কর, ক্লিফ হ্যাঙ্গার। অর্ণব দৌড়ে গেল কন্ট্রোল প্যানেলের দিকে। পুরনো, মরচে ধরা, কিন্তু এখনও কাজ করছে। পেছনে মানুষ আর দানবের চিৎকার একসাথে মিশে গেছে। অর্ণব হাত বাড়ালো সুইচের দিকে। ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কবজি চেপে ধরল। সে ঘুরে তাকালো, রজত, কিন্তু তার চোখ এখন লাল, আর মুখে একটা অদ্ভুত হাসি। তুই ভাবছিস আমরা তোকে বাঁচাতে এসেছি? দুর্গাপুরের ছায়া কারখানা, ফাইনাল পার্ট। অর্ণবের হাত শক্ত করে চেপে ধরেছে রজত, কিন্তু এই রজত আগের মতো নয়। তার চোখ দুটো এখন জ্বলছে লাল আগুনে, মুখে একটা অস্বাভাবিক বিকৃত হাসি। তুই ভাবছিস আমরা তোকে বাঁচাতে এসেছি? অর্ণবের বুকের ভেতরটা হিম হয়ে গেল। রজত, তুই কি? রজত, সে হেসে উঠল। হাসিটা একদম মানুষের মতো নয়, যেন একসাথে অনেকগুলো গলা হেসে উঠেছে। আসল সত্যি, রজত তো অনেক আগেই শেষ, সেই গলা বলল। তাহলে তুই কে? অর্ণব চিৎকার করে উঠল।
রজতের মুখটা ধীরে ধীরে বিকৃত হতে লাগল, চামড়া গলে পড়ছে, চোখের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ওটা সেই ছায়া। আমি, একটা গভীর অন্ধকার গলা, আমি এই জায়গার ক্ষুধা। ফাঁদের ভেতর অর্ণব হঠাৎ বুঝতে পারল সবকিছু একটা ফাঁদ ছিল। রজত, সেই মৃত শ্রমিকরা, সাহায্যের কথা, সবই তাকে এখানে টানার জন্য। তুই এখানে আসার পর থেকেই, দানবটা বলল, আমি তোর ভয় খাচ্ছি। চারপাশে তাকিয়ে অর্ণব দেখল যে ছায়াগুলো তাকে সাহায্য করছিল তারা এখন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। না, তারা অদৃশ্য হচ্ছে না, তারা ওই দানবটার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। শেষ সুযোগ। এখন তুই, দানবটা সামনে এগিয়ে এলো, আমার পরের দরজা। অর্ণব পিছিয়ে গেল, কিন্তু পেছনে দেওয়াল, পালানোর কোনো পথ নেই। তার মাথায় একটা চিন্তা এলো, যদি এটা ফাঁদ হয় তাহলে এর একটা নিয়ম আছে। সে চিৎকার করে উঠল, তুই আমাকে সরাসরি নিতে পারছিস না, তাই না? দানবটা থেমে গেল, কিছুক্ষণ চুপ। তারপর একটা ধীর ভয়ঙ্কর হাসি। বুদ্ধি আছে, সে বলল। হ্যাঁ, দানবটা বলল, আমি নিজে কাউকে নিতে পারি না। তাহলে তাকে নিজে আসতে হয়। অর্ণবের মনে পড়ল রাতে দরজায় নখ, দরজা খুলে রাখো, রজতের ইশারা, সবই তাকে নিজের ইচ্ছায় এখানে আনতে। চূড়ান্ত চাল। অর্ণব হঠাৎ দৌড়ে গেল কন্ট্রোল প্যানেলের দিকে। দানবটা চিৎকার করে উঠল, না! অর্ণব সুইচটা টেনে দিল। ক্ল্যাং! পুরনো বয়লার হঠাৎ গর্জে উঠল, চারপাশে আগুনের আলো ছড়িয়ে পড়ল। দানবটা ছটফট করতে লাগল, তুই কি করছিস? অর্ণব চিৎকার করল, যেখানে তুই জন্মেছিস সেখানেই তোকে ফিরিয়ে দিচ্ছি। শেষ লড়াই। বয়লার আবার গরম হতে লাগল, পুরনো পাইপগুলো কাঁপছে, প্রেসার বাড়ছে। দানবটা অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ল, তার বিশাল হাত অর্ণবকে ধরে ফেলল। তুই পালাতে পারবি না, সে গর্জে উঠল। অর্ণব কষ্ট করে হাসল, আমি পালাচ্ছি না। কি? আমি তোকে নিয়ে যাচ্ছি। একটা বিকট শব্দ, বুম! পুরো ফ্যাক্টরি কেঁপে উঠল। আগুন, ধোঁয়া, চিৎকার সব একসাথে মিশে গেল। পরদিন সকালে লোকজন দেখল পুরনো ফ্যাক্টরির এক অংশ ভেঙে পড়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আগুন নেই, ধোঁয়া নেই, শুধু নিস্তব্ধতা। মাধব কাকু দাঁড়িয়েছিল দূরে, তার চোখে একটা অদ্ভুত শান্তি। শেষ হয়েছে, সে আসতে বলল। কিন্তু সেই রাতেই B13 কোয়ার্টারে নতুন একজন উঠল, একজন তরুণ ইঞ্জিনিয়ার। রাত 2টো, হঠাৎ ঠক ঠক ঠক। সে ঘুম থেকে উঠে বলল, কে? কোনো উত্তর নেই। দরজার ওপাশ থেকে আস্তে একটা ফিসফিস, দরজা খুলে রাখো। শেষ দৃশ্য, দরজার নিচ দিয়ে একটা ছায়া ঢুকল। ধীরে ধীরে সেটা লম্বা হতে লাগল, আর সেই ছায়ার ভেতর থেকে একটা মুখ বেরোল, পোড়া, বিকৃত। কিন্তু এবার ওটা রজত না, ওটা অর্ণব। তার চোখ ফাঁকা, আর ঠোঁটে একটা চিলতে হাসি। আমি বেরোতে পারিনি। শেষ নাকি শুরু? দুর্গাপুরের ছায়া কারখানা, পুনর্জন্ম, সিজন 2, পার্ট 1। দুর্গাপুরের সেই কোয়ার্টার B13, যেখানে সব শেষ হয়েছিল, অথচ কিছুই শেষ হয়নি। নতুন শুরু। নতুন ইঞ্জিনিয়ার সৌম্য কলকাতা থেকে ট্রান্সফার হয়ে এসেছে। লোকজন আগের মতোই সতর্ক করেছিল, ওই কোয়ার্টারটা ভালো না। কিন্তু সৌম্য হেসে বলেছিল, এখনও এসব বিশ্বাস করেন, ঠিক যেমন অর্ণব বলেছিল। প্রথম রাত, আবার রাত 2টো, থক থক থক। সৌম্যর ঘুম ভেঙে গেল। সে উঠে বসে বলল, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। সে বিরক্ত হয়ে দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই, কিন্তু এইবার একটা নতুন জিনিস। দরজার সামনে ভেজা পায়ের ছাপ না, বরং পোড়া কালো ছাপ। প্রথম সাক্ষাৎ। সৌম্য দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা গলা, দরজা বন্ধ করিস না। সে ঘুরে তাকালো। ঘরের ভেতরে একজন দাঁড়িয়ে, চোখ ফাঁকা, মুখে পোড়া দাগ। কিন্তু সে রজত না, সে অর্ণব। আমি বেরোতে পারিনি। অর্ণব ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পায়ের নিচে মেঝে কালো হয়ে যাচ্ছে। আমি বেরোতে পারিনি, সে ফিসফিস করে বলল।
সৌম্য পিছিয়ে গেল। তুমি কে? অর্ণব হালকা হাসল। আগে আমিও তোর মতোই ছিলাম। একই ফাঁদ। এটা একটা জায়গা না, অর্ণব বলল। এটা একটা দরজা। কিসের দরজা? সৌম্য জিজ্ঞেস করল। অর্ণবের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। যেখানে ভয় জমা হয়। নতুন নিয়ম। আগে ও শুধু একটাই ছিল, অর্ণব বলল। কিন্তু এখন কি? অর্ণব ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। এখন আমরা অনেক। ছায়াদের জাগরণ। হঠাৎ করে ঘরের চারপাশে ছায়া নড়তে শুরু করল। দেওয়াল, ছাদ, মেঝে সব জায়গা থেকে কালো দাগ বেরোচ্ছে। একটা না, দুইটা না, ডজন ডজন ছায়া। সবাই একসাথে ফিসফিস করছে। ভয়, ভয়, ভয়। কারখানার বাইরে। এদিকে মাধব কাকু আবার সেই ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে চিন্তা, কারণ ফ্যাক্টরির ভেতর থেকে আবার ধোঁয়া উঠছে, যেটা এতদিন বন্ধ ছিল। ওটা আবার জেগে উঠেছে, মাধব কাকু নিজের মনে বলল। এইবার শুধু একটা না, এইবার পুরো শহরটাই লাগবে। ছড়িয়ে পড়া। সেই রাতেই দুর্গাপুরের বিভিন্ন জায়গায় অদ্ভুত ঘটনা শুরু হলো। কেউ রাতে দরজায় নক শুনছে, কেউ আয়নায় অন্য কাউকে দেখছে, কেউ নিজের ছায়াকে নিজের মতো পাচ্ছে না। আর প্রতিটা ঘটনায় একটা মিল। সবাই বলছে, ও আমাকে ডাকছে। অর্ণবের আসল রূপ। আবার B13 ফিরে আসি। সৌম্য দরজার পাশে দাঁড়িয়ে কাঁপছে। অর্ণব এখন তার একদম সামনে। তার মুখ ধীরে ধীরে বদলাতে লাগল। একটা না, অনেকগুলো মুখ একসাথে দেখা যাচ্ছে। রজত, অর্ণব, অন্য অচেনা মানুষ, সবাই একসাথে বলছে, তুইও আমাদের মতো হবি। ক্লিফহ্যাঙ্গার। সৌম্য চিৎকার করে উঠল। না! সে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলল, বাইরে বেরিয়ে গেল। কিন্তু বাইরে যে করিডোরটা ছিল সেটা আর নেই। তার জায়গায় একটা বিশাল অন্ধকার কারখানা, আর দূরে একটা বিশাল ছায়া দাঁড়িয়ে আছে। এইবার আগের থেকেও বড়, আর তার ভেতরে শত শত মুখ। দুর্গাপুরের ছায়া কারখানা, পুনর্জন্ম, সিজন 2, পার্ট 2। সৌম্য দরজা খুলে বাইরে বেরিয়েছিল, কিন্তু বাইরে যে করিডোর থাকার কথা সেটা নেই। তার বদলে একটা বিশাল অন্ধকার ফ্যাক্টরি, লোহার পাইপ, ভাঙা মেশিন আর বাতাসে পোড়া ধোঁয়ার গন্ধ। আর দূরে ওটা দাঁড়িয়ে আছে। এটা কোথায় আমি? সৌম্য হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকাচ্ছে। আমি তো কোয়ার্টারে ছিলাম, এখানে এলাম কিভাবে? পেছনে তাকাল, দরজা নেই, দেয়াল নেই, শুধু অন্ধকার। স্বাগতম। হঠাৎ চারপাশে একটা গলা ভেসে এলো। স্বাগতম। একটা না, অনেকগুলো গলা একসাথে। সৌম্য ঘুরে দাঁড়ালো। তার সামনে অর্ণব, কিন্তু আগের চেয়ে আরও ভয়ঙ্কর। তার শরীরের ভেতর দিয়ে যেন অন্য মুখগুলো ভেসে উঠছে। তুই এখন ভেতরে, অর্ণব বলল। ভেতরে মানে? সৌম্য কাঁপা গলায় জিজ্ঞেস করল। অর্ণব হাসল। ওর ভেতরে দানবের জগৎ। হঠাৎ করে পুরো ফ্যাক্টরিটা নড়ে উঠল। দেয়ালগুলো শ্বাস নিচ্ছে যেন, মেঝে নরম হয়ে যাচ্ছে। সৌম্য বুঝতে পারল, এটা একটা জায়গা না, এটা একটা জীবন্ত কিছু। আমরা তোকে দেখছি। চারপাশের অন্ধকারে চোখ জ্বলতে শুরু করল। একটা, দুইটা, তারপর শত শত। সব চোখ সৌম্যের দিকে তাকিয়ে। আমরা তোকে দেখছি। ভয়ের খেলা। হঠাৎ করে সৌম্য নিজের বাড়ি দেখতে পেল। তার মা রান্না করছে, তার ছোটবেলার ঘর। মা! সে এগিয়ে গেল। ঠিক তখনই দৃশ্যটা বিকৃত হয়ে গেল। তার মায়ের মুখ গলে পড়ছে, চোখ ফাঁকা। তুই ফিরতে পারবি না। সৌম্য চিৎকার করে পিছিয়ে গেল। ও তোর মাথার ভেতরে ঢুকছে, অর্ণব বলল। ও শুধু শরীর না, মাথার ভেতর ঢোকে। তাহলে আমি কি করব? সৌম্য কাঁদতে কাঁদতে বলল। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আসতে বলল, নিজেকে হারাতে দিস না। মাধব কাকুর আবিষ্কার। এদিকে বাইরে মাধব কাকু বুঝতে পারছে পরিস্থিতি খুব খারাপ। সে পুরনো ফ্যাক্টরির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে সে থমকে গেল। মেঝেতে নতুন নতুন পায়ের ছাপ, অনেকগুলো। মানে আরও মানুষ ঢুকেছে। পুরনো বই। মাধব কাকু একটা পুরনো রুমে ঢুকে একটা বাক্স পেল।
তার ভেতরে একটা ডায়েরি, পুরনো পুড়ে যাওয়া পাতা। সে খুলে পড়তে লাগল। এই জায়গাটা আগেও ছিল, এই কারখানা বানানোর আগেও। এখানে একটা ছায়ার কূপ ছিল, ছায়ার কূপ। ডায়েরিতে লেখা, যেখানে মানুষের ভয় জমা হয় সেখানে একটা দরজা তৈরি হয়। এই কারখানা সেই দরজার উপর বানানো হয়েছিল, আর আগুনের রাতে দরজাটা পুরো খুলে যায়। ভয়ঙ্কর সত্যি। মাধব কাকু ফিসফিস করে বলল, মানে এটা কোনো ভূত না, এটা একটা প্রাচীন কিছু, ভেতরের লড়াই। আবার সৌম্যর দিকে। সে এখন দৌড়াচ্ছে, পেছনে সেই চোখগুলো, আর সামনে একটা বিশাল গর্ত, কালো, অসীম গভীর। অর্ণব বলল, ওখানেই কূপ। মানে ওখানেই ওর আসল জায়গা। সিদ্ধান্ত। সৌম্য দাঁড়িয়ে আছে গর্তের সামনে, পেছনে দানবটা আসছে, এইবার পুরো রূপে, বিশাল, অসংখ্য হাত, মুখগুলো চিৎকার করছে, এসো। অর্ণব চিৎকার করল, যদি তুই বাঁচতে চাস তাহলে ওর ভেতরে ঢুকতে হবে। কি? ওখানেই ওকে থামানো যাবে। সৌম্য গর্তের দিকে তাকালো, তারপর পেছনে দানবটা একদম কাছে, হাত বাড়িয়ে দিয়েছে, তুই আমার। গর্জন। সৌম্য চোখ বন্ধ করল আর লাফ দিল সরাসরি সেই অন্ধকার কূপের ভেতরে। দুর্গাপুরের ছায়া কারখানা, পুনর্জন্ম, সিজন 2, ফাইনাল পার্ট। সৌম্য লাফ গিল সরাসরি সেই অন্ধকার কূপের ভেতরে। পতন নাকি ডুবে যাওয়া? সে পড়ছে, কিন্তু এটা সাধারণ পড়া না। মনে হচ্ছে সে নিচে নামছে না, বরং কিছু একটা তাকে গিলে ফেলছে। চারপাশে অন্ধকার না, বরং নড়ছে, শ্বাস নিচ্ছে, আর সেই অন্ধকারের ভেতর হাজার হাজার ফিসফিস আওয়াজ। থেমে যা, ফিরে যা, আমাদের সঙ্গে থাক। স্মৃতির সমুদ্র। হঠাৎ করে চারপাশে আলো জ্বলে উঠল। সৌম্য দেখল সে একা না, তার চারপাশে অসংখ্য মানুষ। রজত, অর্ণব, অচেনা শ্রমিকরা, আরও অনেক মুখ। সবাই যেন পানির নিচে ভাসছে, চোখ ফাঁকা, কিন্তু তাকিয়ে আছে। এটাই কূপ। একটা পরিচিত গলা, অর্ণব, কিন্তু এবার তার গলায় ভয় নেই। এটাই সেই জায়গা, সে বলল, যেখানে আমরা সবাই আটকে আছি। তুই তো ওর অংশ। সৌম্য বলল। অর্ণব ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু পুরোটা না। আসল সত্যি। শোন, অর্ণব বলল, ওটা একটা দানব না, পুরোটা একটা সিস্টেম। মানে ভয় জমে জমে একটা জায়গা তৈরি করে, আর আমরা সেই ভয়ের জ্বালানি। তাহলে শেষ কিভাবে? সৌম্য চিৎকার করে উঠল। কিভাবে এটা থামাবো? অর্ণব তার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত শান্তি। ভয় বন্ধ করতে হবে। কি? ও বেঁচে থাকে আমাদের ভয়। তাহলে যদি কেউ ভয় না পায়? অর্ণব কথা শেষ করল। তাহলে ও মরে যাবে। সবচেয়ে কঠিন কাজ। চারপাশে আবার অন্ধকার ঘনিয়ে আসছে। দানবটা কূপের ভেতরেও ঢুকে পড়ছে। এবার আরও বড়, আরও ভয়ঙ্কর। তুই পারবি না। গর্জন। সৌম্যর বুক ধকধক করছে। মাথায় তার মায়ের মুখ, শৈশব, মৃত্যুর ভয় সব একসাথে চাপ দিচ্ছে। ভয়ের মুখোমুখি। সে চোখ বন্ধ করল, নিজেকে বলল, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। দানবটা কাছে আসছে, তার মুখ একদম সামনে। হাজার মানুষের চিৎকার একসাথে, ভয় পা। হঠাৎ সব শব্দ থেমে গেল। দানবটা থেমে গেল। তার শরীর কাঁপছে, কারণ সৌম্য আর ভয় পাচ্ছে না। অসম্ভব। দানবটা ফিসফিস করল। তার শরীর ফেটে যেতে লাগল। ভেতর থেকে আলো বেরোচ্ছে। একটার পর একটা মুখ মুক্তি পাচ্ছে। রজত, অর্ণব, আরও অনেক মানুষ। সবাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। একটা তীব্র আলো, সব কিছু সাদা। নতুন সকাল। সৌম্য চোখ খুলল। সে দাঁড়িয়ে আছে পুরনো ফ্যাক্টরির বাইরে। সূর্য উঠেছে। চারপাশে নিস্তব্ধতা। কোনো ধোঁয়া নেই, কোনো ছায়া নেই। শেষ সাক্ষাৎ। তার সামনে অর্ণব দাঁড়িয়ে। এবার স্বাভাবিক, হাসছে। তুই পেরেছিস, সে বলল। তুই মুক্ত, সৌম্য বলল।
অর্ণব মাথা নাড়ল। আমরা সবাই। ধীরে ধীরে সে মিলিয়ে গেল। মুক্তি। মাধব কাকু দূর থেকে সব দেখছিল। সে এগিয়ে এসে বলল, শেষ হয়েছে। সৌম্য হালকা হাসল। হ্যাঁ, এবার সত্যি শেষ। কিন্তু সেই রাতেই দুর্গাপুরের একদম অন্য প্রান্তে একটা পুরনো বাড়ি, একটা ছোট্ট ছেলে ঘুমাচ্ছে। রাত 2টো। ঠক ঠক ঠক। ছেলেটা উঠে বসে বলল, কে? দরজার ওপাশ থেকে একটা আস্তে গলা, ভয় পাস না। শেষ লাইন। দরজার নিচ দিয়ে একটা ছায়া ঢুকল, আর সেই ছায়ার ভেতর থেকে একটা ক্ষীণ হাসি। আমি তো শুধু জায়গা বদলেছি। শেষ নাকি আবার শুরু?